নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। তোমরা যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর এই বইটা পড়ছো, আমাদের পৃথিবী, এই বইতে 4 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে চাপ বলয় এবং বায়ু প্রবাহ। বেসিক্যালি এই চ্যাপ্টারে বায়ু সম্পর্কে কথা বলা হয়েছে। এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি, যেখানে আমরা আজকে পড়বো যে বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে ধারণা নেব এবং বায়ু প্রবাহ কি এই জিনিসটা বুঝবো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, এই চ্যানেলের প্লেলিস্টে জিওগ্রাফি ক্লাস 8 বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। এই প্লেলিস্টে আগের চ্যাপ্টার গুলো পর পর দেওয়া রয়েছে, তোমরা এটা খুঁজে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়া উপরে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকেও পেয়ে যাবে। আমি পুরো বইটাতে যে চ্যাপ্টারে যা বলা হয়েছে সেগুলোকে পড়ে একদম সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে। সাথে সাথে অষ্টম শ্রেণীর ইতিহাস, নবম শ্রেণীর ইতিহাস, ভূগোলের প্লেলিস্ট, সমস্ত কিছু এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এর সাথে সাথে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও। যদি তোমরা এইরকম ভিডিও নোটিফিকেশন পেতে চাও, কারণ যখনই ভিডিও আপলোড করব সাবস্ক্রাইব করা থাকলে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, বুঝতে পারবে। এছাড়া ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আমরা আজকে পড়তে চলেছি চাপ বলয় এবং বায়ু প্রবাহ। মেন এই পুরো চ্যাপ্টারে কি এখানে বলা রয়েছে সেই সমস্ত কিছু বোঝার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে আমাদের পৃথিবী একটা বায়ুর চাদরে মোড়া রয়েছে। চারিদিকে রয়েছে কি? বায়ু। আমরা যদিও বুঝতে পারি না যে বায়ুর ওজন রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বায়ুর ওজন রয়েছে। যদি আমাদের মাথার উপরে কোনো ভারী জিনিস বসিয়ে দেওয়া হয়, সেটা একটা সিমেন্টের বস্তা হতে পারে বা কিছু এমন কিছু যেটা ভারী, সেটা যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা অনুভব করব যে সেই যে জিনিসটা সেটা আমাদের চাপ দিচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে সেটা তুলতে। তো সেই রকম ভাবে বায়ুও আমাদের ওপর চাপ দেয় এবং বায়ুরও ওজন রয়েছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। এই জিনিসটা সম্পর্কে আমাদের এখানে বলা হয়েছে যে বায়ুর চাপ বলয় ব্যাপারটা কি, বায়ুর চাপ কি, এবং সেটার একটা বলয়। বলয় বলতে কি জিনিস? বলয় হচ্ছে একটা এরকম বেল্টের মতো জিনিস, যে যার মধ্যে রয়েছে এরকম একটা জিনিসকে বলয় বলা হয়। ঠিক আছে? তো এইরকম একটা বলয়ের মধ্যে বায়ু রয়েছে। সেই যে বলয়, এর কোনো জায়গাতে হয়তো বায়ুর চাপ বেশি, আবার কোথাও বায়ুর চাপ কম। তো এইরকম ভাবে বলয় আকৃতিতে বায়ু আমাদের উপর চাপ দিচ্ছে, সেইটাই আমাদের এখানে আলোচ্য বিষয়। সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবী হলো বায়ুর চাদরে মোড়া একমাত্র গ্রহ। আমরা সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে সবকটার মধ্যে একমাত্র পৃথিবী যেখানে বায়ু রয়েছে, এবং সেই কারণেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। তো একমাত্র গ্রহ হচ্ছে পৃথিবী, যেখানে বায়ু বায়ু রয়েছে, বায়ুর চাদরে মোড়া, মানে বেসিক্যালি পৃথিবীর চারিদিকে রয়েছে বায়ু। বায়ুর ওজন আছে, বায়ু পৃথিবী পৃষ্ঠে চাপ দেয়, বায়ুর নির্দিষ্ট ওজন রয়েছে, এবং বায়ু কি করছে? পৃথিবীর পৃষ্ঠে চাপ দেয়। অর্থাৎ পৃথিবীর উপরে যদি কিছু থাকে, একটা মানুষ যদি পৃথিবীর উপরে থাকে, তার উপরে প্রতিনিয়ত বায়ু চাপ দিচ্ছে। এই চাপই হচ্ছে বায়ুর চাপ। স্থান ও সময়ের বিশেষে এই চাপের পার্থক্য লক্ষ্য করা যায়। কোথাও চাপ বেশি, আবার কোথাও চাপ কম। যেখানে চাপ বেশি হয় সেখানে উচ্চ চাপ অঞ্চল বলা হয়, যেখানে চাপ কম সেটাকে নিম্নচাপ অঞ্চল বলা হয়। সমগ্র পৃথিবী জুড়ে বিভিন্ন অঞ্চলে বায়ুচাপের তারতম্য লক্ষ্য করা যায়। এর কারণগুলো তোমরা সপ্তম শ্রেণীতে জেনেছো। এটা সপ্তম শ্রেণীতে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, যে বায়ুচাপের তারতম্য কি, সেটা কেন হয়, সেটা আমরা ক্লাস 7-এর চ্যাপ্টারে পড়ে এসেছি। পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর আনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটা বলয়ের আকারে বেষ্টন করে রেখেছে। একে বায়ুচাপ বলয় বলা হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে বায়ুচাপ বলয় কাকে বলা হয়। প্রথমে ডেফিনেশন কি বলছে? পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর আনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটা বলয়ের আকারে বেষ্টন করে আছে, একে বায়ুচাপ বলয় বলা হয়। প্রথম জিনিস হচ্ছে, আমরা পাশে ছবি রয়েছে সেখানে দেখবো, তার আগে ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি। পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে, অর্থাৎ এই যে বলয়গুলো সেটা এক একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। সমধর্মী বায়ুস্তর, অর্থাৎ এখানে যে এই প্রথম যেটা রয়েছে, যে বলয়টা আঁকা রয়েছে, সেখানে যে বায়ুস্তর সেটার ধর্ম সমান, পরের যে বায়ুস্তরটা এখানের বায়ুস্তরের এখানকার ধর্ম সমান, আবার পরের যে বায়ুস্তরটা তার ধর্ম সমান হবে। প্রত্যেকটা বায়ুস্তরের যে ধর্ম সেটা সমান হবে, সেই জন্য এটাকে সমধর্মী বায়ুস্তর বলা হয়।
অনুভূমিকভাবে কি করছে, প্রায় 1000 কিলোমিটার জুড়ে এই দুটো, এই যে জায়গাটা, মাঝখানে যে জায়গাটা, সেটা প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটা বলয়ের আকারে বেষ্টন করে রয়েছে। বেষ্টন করে রয়েছে মানে কয়েকটা বেল্টের মতো এরকম ভাবে বেষ্টন করে রয়েছে। তো সেইটাকে বলা হয় বায়ুচাপ বলয়। পাশে একটা ছবি রয়েছে, এইগুলো হচ্ছে বায়ুচাপ বলয়, যেটা আস্তে আস্তে আমরা এখানে পড়বো। তো বায়ুচাপ বলয়, এইটা একটা বায়ুচাপ বলয়, এটা একটা বায়ুচাপ বলয়, ঠিক আছে, এটা একটা বায়ুচাপ বলয়, তারপরে এটা একটা বায়ুচাপ বলয়, এটা একটা বায়ুচাপ বলয়, এরকম করে রয়েছে। কটা রয়েছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6 আর 7টা বায়ুচাপ বলয় রয়েছে। তার মাঝখানে কি বলছে? 1000 কিলোমিটার। এই দুটোর মাঝখানে দূরত্ব, এই 1 নম্বর আর 2 নম্বরের মাঝখানে দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। আর এইরকম এই যে বলয়টা, এটা গোল করে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে অনেকটা বেল্টের মতো। এবার প্রশ্ন আসছে যে এখানে তো সুন্দরভাবে কালার দিয়ে দেখানো হয়েছে বেল্টের মতো বলয়গুলো রয়েছে, অ্যাকচুয়ালি কি পৃথিবীকে উপর থেকে যদি দেখি এরকম বেল্টের মতো নীল হলুদ কালারের বেল্ট দেখতে পাবো, বলয় দেখতে পাবো? না, এরকম দেখতে পাবো না। কিন্তু এখানে যে ধর্ম সেটা সমান, এই যে জায়গাটা সেটা ধর্ম সমান, আমরা সেটা ফিল করতে পারবো। সেটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটাকে দেখা হয়েছে যে এখানের একরকম ধর্ম রয়েছে, এই জায়গাটায় আবার একরকম ধর্ম রয়েছে, এখানে আবার একরকম ধর্ম রয়েছে। তো প্রত্যেকটা ধর্ম আলাদা এবং সেটা এই নির্দিষ্ট যে জায়গাটা সেইটুকু জায়গার মধ্যেই রয়েছে, এখান থেকে বেরিয়ে গেলে আর সেটা থাকছে না। আবার এখানে বাইরের থেকে যখন এখানে প্রবেশ করছি তখনই সেই ধর্মটা আমরা অনুভব করতে পারছি। তো এটাই হচ্ছে বায়ুচাপ বলয়। তো আমরা আমাদের এখানে আবার ফিরে আসি, দেখা যাক। আচ্ছা, প্রথম বলা হচ্ছে বায়ুচাপ বলয় কাকে বলা হয়। সরি, প্রথম যে বায়ুচাপ বলয়টা রয়েছে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে রয়েছে। ফার্স্ট নিরক্ষীয় অঞ্চল কোনটা? আবার আমাদের এই ছবিটাতে চলে আসবো, আবার ছবিটাকে প্রথমে ক্লিয়ার করে নেব। পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এই যে রেখাটা, ঠিক আছে, এই যে রেখাটা গেছে একটা ডট ডট মতো দিয়ে দেখানো হয়েছে, পাশে লেখা রয়েছে 0 ডিগ্রি, এটাকে নিরক্ষরেখা বলা হয়। নিরক্ষরেখা একদম পৃথিবীর মাঝখান দিয়ে গেছে এবং পৃথিবীকে সমান দূরত্বে সমান দুটো ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার দুই পাশে 0 থেকে 5 ডিগ্রি অব্দি, নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে উপরের দিকে যদি যাই 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো। আবার নিরক্ষরেখা থেকে যদি নিচের দিকে যাই 1, 2, 3, 4, 5 এইভাবে পাবো। তো নিরক্ষরেখার থেকে 5 ডিগ্রি উত্তর অব্দি, ওপর দিকে 5 ডিগ্রি অব্দি, আর নিচের দিকে 5 ডিগ্রি অব্দি। আশা করছি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার রয়েছে যে নিরক্ষরেখা কাকে বলা হয়, অক্ষরেখা কাকে বলা হয়, কারণ এগুলো আমরা আগের ক্লাসে পড়ে এসেছি। তো নিরক্ষরেখার ওপরের যে 1 ডিগ্রির রেখা রয়েছে, 2 ডিগ্রি রেখা রয়েছে, এরকম করে 5 ডিগ্রি অব্দি, ঠিক আছে। আর নিরক্ষরেখার নিচে দক্ষিণে 5 ডিগ্রি অব্দি যতটা জায়গা রয়েছে, এই যতটা জায়গা রয়েছে সেটাকে নিরক্ষীয় অঞ্চল বলা হয়, যেহেতু নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত। তো এই জায়গাটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে একটি বায়ুচাপ বলয় অবস্থান করছে। এই তাহলে যদি বলা হয় যে নিরক্ষীয় বায়ুচাপ যে অঞ্চল, সেটা 0 থেকে 5 ডিগ্রি অব্দি, উত্তরে নিরক্ষরেখা থেকে ওপরের দিকে 0 থেকে 5 ডিগ্রি অব্দি, নিরক্ষরেখা থেকে নিচের দিকে 0 থেকে 5 ডিগ্রি অব্দি। এটা হচ্ছে 0, এখানে রয়েছে 5 ডিগ্রি উত্তর, এখানে রয়েছে 5 ডিগ্রি দক্ষিণ। মাঝখানের যে জায়গাটা, সেইখানটা পুরো জায়গাটাকে বলা হয় নিরক্ষীয় বায়ুচাপ বলা হয়। এবার একটা জিনিস হয় উচ্চচাপ, একটা হয় হচ্ছে নিম্নচাপ। তো এটা আমাদের দেখতে হবে যে এটা কি ধরনের বলয়, নিরক্ষীয় উচ্চচাপ বলয় না নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই জিনিসটা বোঝার জন্য প্রথমে এখানে যা লেখা রয়েছে সেই সমস্ত কিছু বোঝার আগে একটা জিনিস এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে উচ্চচাপ আর নিম্নচাপ জিনিসটা কি। ধরো কোনো একটা অঞ্চল, এখানে কোনো একটা অঞ্চল রয়েছে, স্বাভাবিকভাবে এখানে বায়ু রয়েছে। ধরা যাক কোনো কারণে এই বায়ুটা গরম হয়ে গেল। যখনই বায়ুর নিয়মে হচ্ছে যখনই গরম হবে সেই বায়ুটা হালকা হয়ে যাবে, যখনই বায়ুটা ঠান্ডা হবে তখন সেটা ভারী হবে। আর যদি হালকা হয়ে যায় সেই বায়ুটা কি হয়, ওপরের দিকে উঠতে থাকে। গরম বায়ু সবসময় উপরের দিকে উঠতে থাকে। সেটা আমরা দেখতে পাই কিভাবে, যদি আমরা দেখি চায়ের বাটিতে চা ফোটাই তখন যে উপরে বাষ্প হয়ে উঠে যায়। কেন উঠে যায়? কারণ বায়ু ওখানে জলটা গরম হয়ে যায়, বায়ু হয়ে যায়, তখন সেটা উপর দিকে উঠে। নিয়মই হচ্ছে কোনো পদার্থ যত গরম করা হবে তত সেটা হালকা হবে এবং সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, হালকা জিনিস উপরের দিকে উঠে যায়। তো এই অঞ্চলে কি হলো, বায়ু গরম হয়ে
হালকা হয়ে ওপর দিকে উঠে গেল। তার ফলে কি হচ্ছে, এই যে অঞ্চলটা সেখানে একটা শূন্য স্থান তৈরি হলো, কারণ এখানকার বায়ু অলরেডি ওপর দিকে উঠে গেছে। কিন্তু পৃথিবীর নিয়ম হচ্ছে কোনো জায়গা শূন্য থাকবে না, থাকতে পারে না, সেই জায়গাটাকে পূরণ করার জন্য বায়ু আসবে। এবার এখানে বায়ু কোত্থেকে আসবে, এখানে গরম রয়েছে মানে কোনো একটা জায়গাতে বায়ু ঠান্ডাও রয়েছে, কোনো একটা জায়গা ঠান্ডা অঞ্চল রয়েছে, সেখানে বায়ু কি, সেখানের বায়ু হচ্ছে ভারী। ভারী বায়ু কি হয়, সবসময় নিচের দিকে থাকে। সেই বায়ুটা এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে পূরণ করার জন্য ছুটে আসে। যে জায়গাতে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় নিম্নচাপ অঞ্চল। নিম্নচাপ শব্দটা তোমরা অনেকবারই শুনেছো, নিম্নচাপযুক্ত অঞ্চল। আর যেখানে এই জিনিসটা হয়, ঠান্ডা হয়, সেই জায়গাটাকে বলা হয় উচ্চচাপযুক্ত অঞ্চল। তাহলে নিম্নচাপ হওয়ার জন্য আমরা কি কন্ডিশন দেখলাম, প্রথম সেখানকার বায়ুকে গরম হতে হবে, গরম হলে সেটা হালকা হয়ে ওপর দিকে উঠবে, ফলে এখানে একটা শূন্যস্থান তৈরি হবে, তো সেইটাকে বলা হচ্ছে নিম্নচাপ। ঠিক উল্টো জিনিসটা, যেখানে বায়ু ঠান্ডা হবে সেই জায়গাটাকে বলা হয় উচ্চচাপ। তো নিরক্ষীয় যে অঞ্চলটা সেটা কিরকম, যে দেখা যাক সেটা উচ্চচাপ না নিম্নচাপ। প্রথম কন্ডিশন বলছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে পড়ে। সূর্য যদি সারা বছর লম্বভাবে পড়ে তাহলে কি হবে, সেই জায়গাটা গরম হবে, ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে। আমরা একটু আগে কন্ডিশনে গিয়ে দেখলাম যে যদি বায়ু উষ্ণ হয় তাহলে হালকা হবে। সেকেন্ড বলা হচ্ছে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়, আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটা হালকা হয়। এই অঞ্চলটাতে কি হচ্ছে, যে জায়গাটা আমরা কথা বলছি নিচের দিকে গেলে এইটা, এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি হয়। এই জিনিসটা হলে কি হবে, জলভাগ যদি বেশি হয় তাহলে সেখানে জলীয় বাষ্পও বেশি হবে, এবং যে বায়ুটা উষ্ণ হচ্ছে সারা বছর যেহেতু উষ্ণ থাকছে সেই জন্য বায়ুটা উষ্ণ হচ্ছে, তার ফলে উষ্ণ বায়ু কি করছে, জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও বেশি হবে। আর এখানে বেশি জল রয়েছে তাই জন্য জলীয় বাষ্পও বেশি হবে, ফলে উষ্ণ বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয়। আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটা হালকা হয়। উষ্ণ বায়ু ঘনত্ব কম হয়। ঘনত্ব কি জিনিস, একটা বায়ুর মধ্যে আমরা দেখতে পাই না কিন্তু বায়ুর মধ্যে এরকম বিভিন্ন পার্টিকেল থাকে, সমস্ত জিনিসের মধ্যে কঠিন তরল গ্যাসীয় সমস্ত জিনিসের মধ্যে এরকম কণা থাকে। এই কণাগুলোর মধ্যে দূরত্ব যত কাছাকাছি হবে সেটা বলা হবে ঘনত্ব বেশি, যত দূরে দূরে হবে সেটার ঘনত্ব কম। একটা বায়ুর ঘনত্ব অনেক কম হয় কারণ দুটো কণার মধ্যে, বায়ুর দুটো কণার মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে। জলের মধ্যে দেখা যাবে যে ভেতরের ঘনত্ব একটু কম, তাই জন্য জল একটু বেশি ঘন হয়। কঠিন পদার্থের যে কণাগুলো তার মধ্যে দেখা যাবে একদমই কাছে কাছে সেগুলো অবস্থান করছে, সেই জন্য কঠিন পদার্থের ঘনত্ব সব থেকে বেশি হয়। এবার জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হয়, ঘনত্ব আরো কম হয়ে যায়। বায়ুর ঘনত্ব এমনিই কম হয়, জলীয় বাষ্প হলে সেটার ঘনত্ব অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, এই হালকা জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রসারিত হতে হতে উপরের দিকে ওঠে। যেমন একটু আগে বললাম যে হালকা বায়ু সবসময় উপরের দিকে ওঠে। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতির কারণে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায়। প্রথম কথা কি হচ্ছে, এই অঞ্চলটাতে যে বায়ু ছিল সেটা গরম হয়ে উপর দিকে উঠে যাচ্ছে, এবং সেকেন্ড, যেহেতু পৃথিবী গোল গোল ঘুরছে, ঠিক আছে, পৃথিবী যেহেতু ঘুরছে, এবার বায়ুটা কি হয়, ছিটকে এরকম ভাবে চলে যায়। একটা বলকে যদি আমরা ঘুরিয়ে দিই, এবার ঘুরিয়ে দিয়ে তার উপর যদি একটু জল ফেলে দিই বা কিছু একটা জিনিস ফেলি, তাহলে দেখবো সেই জিনিসটা ছিটকে অন্যদিকে বেরিয়ে যাবে। তো পৃথিবী যেহেতু ঘুরছে সেই জন্য কি হয়, এইখানে নিরক্ষরেখা থেকে বায়ু উত্তর এবং দক্ষিণ দিকে এরকম ভাবে ছিটকে চলে যায়। এর ফলে কি হচ্ছে, এই যে অঞ্চলটা এখানে বায়ুর পরিমাণ কম হয়। তো এখানে তাহলে কি ধরনের চাপ বলয় তৈরি হবে, প্রথমে যেটা আমি এর মাধ্যমে বোঝালাম, ছবি এঁকে ডায়াগ্রামের মাধ্যমে, সেখানে বলেছি যে যেখানে বায়ুর কম থাকবে, যেখানটাতে পরিমাণ ফাঁকা থাকবে, সেইখানে কি হয়, নিম্নচাপ হয়, এবং সেই জায়গাতে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে আসে সেই জায়গাটাকে ফিল করার জন্য, এখানে কি হয়, নিম্নচাপ যুক্ত অঞ্চল হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের হবে, কি ধরনের চাপ রয়েছে, এখানে হচ্ছে নিম্নচাপ। তো সেখানে এই জন্য এখানে ড্যাশ দেওয়া হয়েছে, একটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে আমরা এই অঞ্চলটাকে কি বলতে পারি, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। বিশেষ কথার মাধ্যমে এটা বোঝানো হয়েছে, ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুর অনুভূমিক চলাচল হলো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ জিনিসটা কি, ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল,
অর্থাৎ এই দিক থেকে যে বললাম না বায়ু এখান থেকে ছিটকে এদিকে চলে যাচ্ছে, এখান থেকে ছিটকে এদিকে চলে যাচ্ছে, এটা সমান্তরালে, পৃথিবীর সমান্তরালে যাচ্ছে। তো এই ধরনের চলাচলকে বলা হয় বায়ু প্রবাহ। ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচল হচ্ছে বায়ু স্রোত। অর্থাৎ এখানে ধরো আমাদের এটা পৃথিবী, ঠিক আছে, পৃথিবী মাটি, এখানে কোনো একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, বায়ু যদি এইভাবে চলে, যেমন আমরা বায়ু চললে হাওয়া অনুভব করি, ঠান্ডা লাগে, তো সেইটাকে বলা হয় কি বায়ু প্রবাহ। যদি এটা এইরকম ভাবে চলে উপর দিকে বা নিচের দিকে চলে, সেটাকে কি বলা হয়, সেটা বায়ু স্রোত বলা হয়। এখানে দেখানো হয়েছে যে এইরকম ভাবে চললে এটাকে বলা হয় বায়ু প্রবাহ, আর এইরকম ভাবে যদি উপর থেকে নিচে চলে তাহলে সেটাকে বলা হয় বায়ু স্রোত। আর একটা জিনিস দেখানো হয়েছে, এইটা হচ্ছে নিম্নচাপ, এই অঞ্চলটা নিম্নচাপ, এখানে রয়েছে উচ্চচাপ, এখানে রয়েছে উচ্চচাপ। সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু ছোটে। কেন যায়? কেন যায়? তার কারণ হচ্ছে নিম্নচাপ অঞ্চলে বায়ু কম থাকে, ফাঁকা হয়ে যায়, কারণ এখান থেকে বায়ু উঠে যাচ্ছে গরমের কারণে, সেখানে বায়ু হালকা হয়েছে, সেই কারণে উপর দিকে উঠে যাচ্ছে। তো এই জায়গাটা ফাঁকা হয়েছে, সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য উচ্চচাপ থেকে বায়ু কি হয়, ছুটে চলে আসে নিম্নচাপের দিকে। তো নিরক্ষীয় অঞ্চলটা কি? এটা একটা নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ওকে, ভেবে দেখো উপরের ঘটনাগুলোর জন্য নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের, এটা দেখে নিলাম। তো দুটো দেশ ও দুটো মহাসাগরের নাম করো যার মধ্যে এই বায়ুচাপ বলয় বিস্তৃত। তাহলে আমাদের কি দেখতে হবে? পৃথিবীর ম্যাপ দেখতে হবে। এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ। পৃথিবীর ম্যাপের এই মাঝখান দিয়ে যে রেখাটা গেছে, এইটা যেটা আমরা গ্লোবের উপরেও দেখলাম, এটা হচ্ছে নিরক্ষরেখা। তো বলেছে দুটো দেশের নাম বলতে এবং দুটো মহাসাগরের নাম বলতে। অনেকগুলো দেশের নামই আমরা পাবো, যেমন ব্রাজিল, এদিকে যদি দেখি দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিল রয়েছে, এই দেশটা হচ্ছে কলম্বিয়া, তো এই দুটোর নাম বলতে পারি। বা আফ্রিকা মহাদেশের দেশ বলতে পারি, এই যে দেশটা, এটার নাম ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এত বড় নাম মনে না রাখতে পারলে আমি মুছে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে, দেখতে সুবিধা হতে পারে, এখানে ছোট ছোট করে লেখা রয়েছে। এই দেশটার নাম হচ্ছে কেনিয়া, কেনিয়া রয়েছে এর ওপরে, ঠিক আছে। আর যদি আমরা এখানে দেখি, এই দেশটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া রয়েছে এর ওপরে। তো আমরা এই নামগুলো বলতে পারি। কোন মহাসাগর রয়েছে? আটলান্টিক, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে ভারত মহাসাগর, ঠিক আছে। তারপরে এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো এই মহাসাগরগুলো এর ওপরে রয়েছে, নিরক্ষীয় অঞ্চলের মধ্যে রয়েছে, তো এইগুলোর নাম আমরা বলতে পারি। ওকে, দুটো দুটো চেয়েছে, অনেকগুলোই নাম বলা হলো। এবার রয়েছে নিরক্ষীয় শান্ত বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কাকে বলে বুঝলাম, এই জায়গাটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে এর মধ্যে একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয়, ইংরেজিতে যাকে ডোলড্রাম বলা হয়। এই নামটাও মনে রাখতে হবে, ডোলড্রাম। ডোলড্রাম কাকে বলে? তো কি, নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু উপরের দিকে উঠে যাওয়ায় সেখানে বায়ুর নিম্ন ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্ত ভাব বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় জাহাজগুলো প্রায় থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করে ডোলড্রাম, যার অর্থ হচ্ছে শান্ত অবস্থা। কি হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম যে নিরক্ষরেখা থেকে যে অঞ্চলটা, নিরক্ষীয় অঞ্চলটা, সেখানে কি হচ্ছে, বায়ু হালকা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে হালকা হচ্ছে, হালকা হওয়ার পর কি হচ্ছে, সেখান থেকে বায়ুটা এরকম ওপর দিকে উঠে যাচ্ছে, এখান থেকে ওপর দিকে উঠে যাচ্ছে। আচ্ছা, এই যে বললাম না নিম্নচাপ অঞ্চল থেকে বায়ুটা গরম হলে হালকা হয়ে উঠে যায় ওপর দিকে, সেটা কোথায় যায়, সেটা আবার আস্তে গিয়ে এই উচ্চচাপ অঞ্চলে চলে যায়। উচ্চচাপেও তো যখন উচ্চচাপ থেকে বায়ু প্রবাহ হয় নিম্নচাপের দিকে, তখন এখানেও তো ফাঁকা হয়, সেই ফাঁকাটা পূরণ করে কে, এই বায়ুটা। এই বায়ুটা আস্তে আস্তে উপর দিকে উঠে ঠান্ডা হয়ে আস্তে 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 আবার উচ্চচাপ অঞ্চলে চলে আসে, কারণ সেখানে ফাঁকা হয়। তো এইভাবে চলে। যাই হোক, নিম্নচাপ অঞ্চল থেকে কি হচ্ছে, অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে এরকম বায়ু ওপর দিকে উঠছে। তার ফলে কি হচ্ছে, যেহেতু যদি বায়ু প্রবাহ এরকম, আমরা যখন ঝড় হয়, ঝড়ের সমস্ত গাছপালা বেঁকে যায়, ভেঙে পড়ে, তো এটা কেন হয়, কারণ এরকম ভাবে চলে বায়ু, এইভাবে চলে। গাছপালা আমাদের এরকম রয়েছে, বায়ু যদি এরকম ভাবে চলে স্বাভাবিকভাবে সেটাতে অনেক ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হবে। কিন্তু যদি বায়ুটা এরকম ভাবে উপর দিকে ওঠে, তাহলে নিশ্চয়ই গাছপালা বা অন্যান্য জিনিসের উপর কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেটা একটা শান্ত অবস্থা থাকবে, কোনো বায়ু প্রবাহ হবে না। তো সেই কারণে নিরক্ষীয় অঞ্চলকে শান্ত বলয় বলা হয়, এবং এটার একটা নাম হচ্ছে ডোলড্রাম। এরপর নেক্সট যে জায়গা, সেটাকে বলা হচ্ছে কর্কটীয় এবং মকরীয় অঞ্চল। আমরা নিরক্ষরেখাকে কমপ্লিট করলাম, এবার কর্কটীয় এবং মকরীয় অঞ্চল সম্পর্কে জানবো। উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় ও মকরীয় অঞ্চল নামে পরিচিত। এই দুই অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এই দুই অঞ্চলে যথাক্রমে কর্কটীয় শান্ত বলয় এবং মকরীয় শান্ত বলয় নামে
পরিচিত। ফার্স্ট, এই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে উত্তর গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখা, আবার দক্ষিণ গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। আমরা আবার ওয়ার্ল্ড ম্যাপে ফিরে যাব। এখান থেকে গেছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে আমরা উত্তরের দিকে, উপরের দিকে যাচ্ছি। এখানে যে রেখাটা রয়েছে, এই যে রেখাটা, এটাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়। কর্কট ক্রান্তি রেখা উত্তর গোলার্ধে পড়ছে 23.5 ডিগ্রি, 23.5, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে নাম দেওয়া হয়েছে কর্কট ক্রান্তি রেখা। তেমনি ভাবে দক্ষিণে 23.5 ডিগ্রি যে দক্ষিণ অক্ষাংশ, 23.5 ডিগ্রি সাউথ দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এর আশেপাশের যে অঞ্চলটা, সেটাকে বলা হয় কর্কটীয় অঞ্চল, এর আশেপাশের অঞ্চল, এবং এর আশেপাশের যে অঞ্চল সেটাকে বলা হয় মকরীয় অঞ্চল। ওকে, তো এর যে মধ্যবর্তী অংশটা সেটাকে কর্কটীয় মকরীয় অঞ্চল বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সেম এই ম্যাপটাতে, এই যে ডায়াগ্রামটা রয়েছে সেখানে। এবার এই জায়গাটাও শান্ত বলায়। এখানে এই জায়গাটা যেমন করে আমরা নিরক্ষীয় যে অঞ্চলটা দেখেছিলাম, এখানে ডোলড্রাম রয়েছে, এই জায়গাটাকে ডোলড্রামও বলা হয়, শান্ত বলয়ও বলা হয়। তার একটা বিশেষ কারণ রয়েছে, আমরা বুঝলাম। এবার কেন এই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলকে শান্ত বলয় বলা হয় সেটা দেখতে হবে। তার আগে দেখা যাক এই দুটি অঞ্চল উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত। নিরক্ষীয় অঞ্চল অলরেডি পেয়ে গেছি, নিম্নচাপ। এবার এইখানে নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ এবং আর্দ্র হালকা বায়ু উপরের দিকে উঠতে শুরু করে। এই ঊর্ধ্বগামী বায়ু উষ্ণতা ক্রমশ কমতে থাকে, বায়ু ঠান্ডা ও ভারী হয়ে ওঠে এবং ঘনত্ব বেড়ে যায়। নিরক্ষীয় মেরু অঞ্চলে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের ফলে বিক্ষিপ্ত হয়। প্রথম পয়েন্ট। নিরক্ষরেখা থেকে আমরা কি দেখেছিলাম, যে এখান থেকে যে হালকা বায়ু সেটা উপরের দিকে উঠছে, ফলে এই জায়গাটাতে একটা ফাঁকা অংশ তৈরি হচ্ছে। এইখানটাকে কি বলা হচ্ছে? নিম্নচাপযুক্ত অঞ্চল বলা হচ্ছে। এখানে বায়ু কোত্থেকে আসছে? আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে। অর্থাৎ এই দুপাশে যে উচ্চচাপ অঞ্চল দুটো তৈরি হয়েছে, সেখানকার বায়ু কি ভারী বায়ু, সেইটা আসছে এইভাবে দিয়ে নিরক্ষীয় অঞ্চলের যে নিম্নচাপ অঞ্চল সেখানে যাচ্ছে। এইখানে তখন ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে এই উচ্চচাপ অঞ্চলটা তৈরি হয়, সেইখান থেকে বায়ুগুলো নিম্নচাপ অঞ্চলের দিকে যায়। অন্যদিকে নিম্নচাপ অঞ্চলের, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের যে বায়ুটা, সেটা হালকা হয়ে উপর দিকে ওঠে, একসময় উপরে উঠতে উঠতে সেটা ঠান্ডা হয়, দিয়ে আবার সেটা নিচের দিকে নেবে। এই অঞ্চল দুটোকে ফিল করে, এই দুটো অঞ্চলকে ভর্তি করে। তো সেটাই বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে উষ্ণ এবং আর্দ্র এবং হালকা বায়ু উপর দিকে উঠতে শুরু করে। এই যে উপরের দিকে যে উঠছে বায়ুটা, একটা সবসময় উপরের দিকে উঠবে না, একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর বায়ুর উষ্ণতা ক্রমশ কমতে থাকবে, এবং কমতে থাকলে কি হবে? বায়ুটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে কি হবে? সেটা ভারী হবে, ভারী হলে কি হবে? সেটার ঘনত্ব বেড়ে যাবে। যখনই এরকম হবে তখন সেটা আবার নিচের দিকে নামতে শুরু করবে। এইখান থেকে উঠে এইখানে নিচের দিকে নামছে, সেম এইখান থেকে উঠে এইখানে নিচের দিকে নামছে। সেকেন্ড কি হয়? নিরক্ষীয় এবং মেরু অঞ্চলে এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের ফলে বিক্ষিপ্ত হয়। এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা একটা মেরু অঞ্চল। কুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল, এদিকে হচ্ছে সুমেরু বৃত্ত। এটাতে একটু পরে যাচ্ছি পরেরটাতে, কিন্তু যেটা আমাদের পৃথিবীর আবর্তন, তার ফলে এইখানে যে বায়ু সেটা বিক্ষিপ্ত হয়। এই বিক্ষিপ্ত শীতল এবং ভারী বায়ু কর্কটীয় মকরীয় অঞ্চলে নেমে আসে। এই অঞ্চলটাতে যেটা বললাম এরকম গিয়ে নেমে আসে, কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে নেমে আসে। আবার মেরু অঞ্চল থেকে ঠান্ডা ও শুষ্ক বায়ু নিচের দিকে নেমে এসে দুই ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করে। এইখান থেকেও বায়ু এইরকম ভাবে সেম জিনিসটা, যেরকম নিরক্ষীয় নিম্নচাপ বলয় যে জিনিসটা হয়, সেম জিনিসটা একটু পরেই পড়বো। সেটা হচ্ছে সুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল এবং কুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চলে হয়, নিম্নচাপ অঞ্চল তৈরি হয়। সেখান থেকেও বায়ু কি হয়? নেমে আসে, কুমেরু বৃত্ত থেকে নেমে আসে মকরীয় অঞ্চলে, এবং সুমেরু বৃত্ত থেকে নেমে আসে কোথায়? কর্কটীয় অঞ্চলে। তো নিচের দিকে নেমে আসে, অর্থাৎ যে ফাঁকা জায়গাটা এখানে তৈরি হয়েছিল, এখানে এবং এখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের কারণে, সেই জায়গাটা এই দুটো জায়গা থেকে ছিল, কুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল এবং নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে যে বায়ুটা উপর দিকে উঠছিল সেটা আবার নেমে আসছে। তেমনি ভাবে উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত অঞ্চল থেকে যে বায়ুটা উপরের দিকে উঠছিল এবং নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে যে বায়ুটা উপর দিকে উঠছিল সেটাও কর্কটীয় অঞ্চলে নেমে আসে। এর ফলে কি হচ্ছে? দুই বিপরীতধর্মী বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায় এবং ঘনত্ব বাড়ে। এবার এই দুটো বায়ু যখন এখানে এসে পৌঁছয়, আবার এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায়,
তো এর ফলে এখানে ঘনত্ব বেড়ে যায়। এই কারণগুলোর জন্য কর্কটীয় মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? উচ্চচাপ অঞ্চল, উচ্চচাপ বলয় অবস্থান করে। তাহলে যদি আমরা এখানে যে শূন্যস্থানটা দিয়েছে সেইটাতে ফিল করতে যাই তাহলে কি হবে? এখানে হবে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, এখানে হবে হচ্ছে উচ্চচাপ বলয়। কর্কটীয় মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? কর্কটীয় এবং মকরীয় বলয়কে শান্ত বলয় কেন বলা হয়? কারণ নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে কি দেখেছিলাম, বায়ুটা এরকম উপর দিকে উঠে যাচ্ছে, তাই তো, এইরকম উপর দিকে উঠছে, তাই জন্য নিরক্ষীয় অঞ্চলে একটা শান্ত ভাব বিরাজ করছে। কর্কটীয় আর মকরীয় অঞ্চলে ঠিক উল্টো জিনিসটা হচ্ছে, উপর থেকে বায়ু এরম নিচের দিকে নামছে। ও এই দুটো জায়গাতে উপর থেকে বায়ু এই নিচের দিকে নামছে। তার ফলে কি হচ্ছে, যেহেতু এটা উপর থেকে নিচের দিকে নামছে, পাশাপাশি চলছে না, তাই জন্য এখানে বায়ু প্রবাহ হয় না, উপর থেকে বায়ু নিচের দিকে নামছে, তাই জন্য এই দুটো অঞ্চলে শান্ত বলয় অবস্থান করছে। ইম্পর্টেন্ট, অশ্ব অক্ষাংশ কাকে বলে? ষোড়শ শতকে কর্কটীয় এবং মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগতো। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণে এই দুই ক্রান্তীয় অঞ্চল 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণকে অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। কি হতো, আগেকার দিনে তো আর মানে জাহাজ তো ছিল না, মোটরের সাহায্যে যেত না, হাওয়া বায়ুর সাহায্যে যেত। এবার যেহেতু এই অঞ্চলটাতে দেখো, যখনই পালতোলা জাহাজ যখন এই অঞ্চলে অবস্থান করতো, এটা আটলান্টিক মহাসাগর এইখানে বা এইখানে অবস্থান করতো, তখন কি হতো, যেহেতু এই জায়গাটাতে কি হচ্ছে, শান্ত বলয় রয়েছে, এখানে বায়ু প্রবাহ হতো না, বায়ু উপর থেকে নিচের দিকে নামছে, তার ফলে সেই জাহাজগুলো যেতে পারতো না, কারণ সেগুলো হাওয়ার সাহায্যে যেত। আর যেহেতু যেতে পারতো না, অনেক দিন ধরে এখানে আটকে থাকতো সমুদ্রে। এবার জাহাজে তো লিমিটেড খাবার দাবার, সেইগুলোকে যাতে বাঁচানো যায় খাবার দাবার জল, সেই জন্য এখান থেকে ডাইরেক্ট ঘোড়াগুলোকে, জ্যান্ত ঘোড়াগুলোকে ফেলে দেওয়া হতো সমুদ্রে, যাতে জাহাজটা হালকা হয়। তাহলে জাহাজটা হালকা হলে সেটাকে টেনে নিয়ে যাওয়া যাবে দাঁড়ের সাহায্যে, বা খাবার এবং জল একটু কম মানে বেশি থাকবে, তো সেই কারণে এরকম ফেলা হতো। তো সেই কারণে এই জায়গাটার নাম হয়ে গেছিল অশ্ব অক্ষাংশ। আচ্ছা, কেন গতিহীন হয়ে পড়তো? পরের কোশ্চেন করা হয়েছে, অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো গতিহীন হয়ে পড়তো কেন? কারণ এই দুটো জায়গাতে কর্কটীয় এবং মকরীয় যে উচ্চচাপ অঞ্চল, সেখানে শান্ত ভাব বজায় করে, সেখানে বায়ু প্রবাহ হয় না, বায়ু উপর থেকে নিচের দিকে নামছে। এবার যদি একটা জাহাজ এরকম যায়, বায়ু যদি এরকম পাশাপাশি চলতো, তাহলে পালতোলা জাহাজের সাহায্যে সহজেই যাওয়া যেত, কিন্তু বায়ু উপর থেকে নিচের দিকে নামছে, সেখানে শান্ত বলয় অবস্থান করছে, সেই কারণে গতিহীন হয়ে পড়তো। এবার বলা হচ্ছে 3 নম্বর, মেরুবৃত্ত প্রাদেশীয় অঞ্চল কোথায় অবস্থান করছে? এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে মেরুবৃত্ত প্রাদেশীয় অঞ্চল। যেটা দক্ষিণে রয়েছে কুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল, এবং উত্তর গোলার্ধে রয়েছে সুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল। এই দুটো কি? মেরুবৃত্ত প্রাদেশীয় অঞ্চল উভয় গোলার্ধে 60 থেকে, আচ্ছা এখানে যে ইয়েলো মার্ক করা রয়েছে এগুলো ইম্পর্টেন্ট, সেই জন্য করা রয়েছে, একটু সেগুলো তোমরা মার্ক করে নিতে পারো। উভয় গোলার্ধে 60 থেকে 70 অক্ষাংশের মাঝের অঞ্চল, অর্থাৎ সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত বরাবর দুটি চাপ বলয় অবস্থান করে। এই দুটি চাপ বলয় উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত প্রাদেশীয় চাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রাদেশীয় চাপ বলয় নামে পরিচিত। আবার ওয়ার্ল্ড ম্যাপে যদি যাই, এইখান দিয়ে একটা রেখা গেছে, কাল্পনিক রেখা, যেটার মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এখান দিয়ে একটা গেছে রেখা, যেটার মান হচ্ছে এটা ঠিক নয়, এটা হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় হচ্ছে সুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল, এবং 66.5 ডিগ্রি দক্ষিণ যে অক্ষাংশ, তাকে বলা হয় কুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল। এই দুটোর আশেপাশের যে জায়গাটা, সেইটাকে কি বলা হয়? সেইটাকে বলা হয় মেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল। কোথা থেকে? 60 থেকে 70 উত্তর গোলার্ধে 60 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি দক্ষিণ 70 ডিগ্রি দক্ষিণ উত্তর অক্ষাংশ, এবং দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মাঝের অঞ্চলটাকে কি বলা হয়? 60 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের মাঝের যে অঞ্চলটা, সেখানে সুমেরু বৃত্ত প্রাদেশীয় চাপ বলয় বলা হয়, এবং 60 ডিগ্রি দক্ষিণ থেকে 70 ডিগ্রি দক্ষিণ অব্দি যে
মাঝের যে অঞ্চলটা সেটাকে কুমেরু বৃত্ত প্রাদেশীয় চাপ বলা হয়। এবার দেখতে হবে এটা উচ্চ চাপ নাকি নিম্নচাপ। একটু আগে বলে এলাম সেম যেটা নিরক্ষীয় চাপ বলয় যা জিনিসটা হয় সেম জিনিস এইখানে হয়, সেম একই টাইপের জিনিস এখানে হয়। তো তাহলে এখানে কি হবে, নিম্নচাপ বলয় হবে। দুই গোলার্ধের প্রথম পয়েন্ট বলছে দুই গোলার্ধের মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয়। একদম উপরে 90 ডিগ্রি যেখানে রয়েছে এই অঞ্চলটাকে বলা হয় সুমেরু, আর এইটাকে বলা হয় কুমেরু। এখানে সারা বছর বরফ থাকে, অতএব এই দুটো জায়গা সবসময় ঠান্ডা হয়। তুলনায় এই যে জায়গাটা সুমেরু বৃত্ত প্রাদেশীয় চাপ বলয় এবং কুমেরু বৃত্ত প্রাদেশীয় চাপ বলয়, এই জায়গাতে উষ্ণতা বেশি হয়, ফলে এই অঞ্চলের বায়ু কি হয়, হালকা হয়ে উপরের দিকে ওঠে। যেমন ভাবে নিরক্ষীয় অঞ্চলে যা হয়েছিল হালকা হয়ে বায়ু উপরের দিকে ওঠে, সেম জিনিসটা হয় সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্তের ক্ষেত্রে। এখানেও বায়ু হালকা হয়ে উপর দিকে ওঠে এবং প্রসারিত হয়। এই ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তনের কারণে উত্তর দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে উভয় গোলার্ধের প্রান্তীয় মেরু অঞ্চলের দিকে নেমে আসে। এখান থেকে যে ব্যাপারটা হয়, সুমেরু বৃত্ত থেকে কি হচ্ছে, বায়ুটা উপর দিকে উঠছে, উঠে কোথায় নামছে, সুমেরু অঞ্চলে নামছে, আর কিছুটা বায়ু এরকম উঠে গিয়ে কর্কটীয় উচ্চচাপ বলয়ে নামছে। তেমনি ভাবে মকরীয় কুমেরু বৃত্ত প্রাদেশীয় চাপ বলয় থেকে বায়ু উপর দিকে উঠছে, মকরীয় উচ্চচাপ বলয় কিছুটা বায়ু এদিকে গিয়ে কুমেরু অঞ্চলের দিকে নামছে। তো ঊর্ধ্বগামী বায়ু উপরে বিক্ষিপ্ত হয়ে সুমেরু অঞ্চলে নেমে আসে। আবার এইভাবে কি হয়, ফলে দুই মেরুবৃত্ত প্রাদেশিক অঞ্চলে বায়ুর পরিমাণ কমে। এখান থেকে যদি বায়ু চলে যায় তাহলে কি হবে, এই জায়গাতে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। সেই ফাঁকা জায়গাটা তৈরি হলে সেখানে বায়ু যে ফাঁকা অঞ্চলটা সেটা ভরাট করার জন্য কোথা থেকে বায়ু আসবে, এইখান থেকে বায়ু আসবে, এই দুটো জায়গা থেকে বায়ু আসবে। সুমেরু অঞ্চল থেকে আসবে, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে আসবে। তেমনি ভাবে দক্ষিণ গোলার্ধে কি হবে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে আসবে, আর কুমেরু অঞ্চল থেকে আসবে, কুমেরু চাপ বলয় থেকে আসবে। এইভাবে কি হচ্ছে, এখানেও একটা নিম্ন চাপ বলয় তৈরি হয়। তাহলে ভেবে বলো যে দুই মেরুবৃত্ত অঞ্চলে বায়ুর কি ধরনের চাপ সৃষ্টি হয়, নিম্ন চাপ তৈরি হয়। তাহলে এখানে কি হচ্ছে, সুমেরু বৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়। দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে কোন অঞ্চলে নেমে আসে? দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্ত প্রাদেশীয় অঞ্চল থেকে, এখান থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়, মানে উপর দিকে ওঠে। ঠিক আছে, উঠে কোন কোন অঞ্চলে নেমে আসে? কিছুটা বায়ু গিয়ে নেমে আসবে মকরীয় উচ্চচাপ বলয়, আর কিছুটা বায়ু এদিকে গিয়ে কুমেরু চাপ বলয়তে। কি চাপ বলয়? কুমেরু চাপ বলয়তে। এখানে একটা কোশ্চেন মার্ক আছে, তো এখানে হবে হচ্ছে উচ্চচাপ। যে জিনিসটা মকরীয় উচ্চচাপে হয়, কর্কটীয় উচ্চচাপে হয়, সেম জিনিসটা কুমেরু, যেটা একদম লাস্টের চাপ বলয় উপরে, একদম উপরে যেটা সুমেরু চাপ বলয় সেখানে হয়, অর্থাৎ উচ্চচাপ হবে। তো এই দুটো জায়গাতে বায়ু নেমে আসে। মেরু অঞ্চলে দুই গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু বিন্দু পর্যন্ত, এখান থেকে শুরু করে 90 ডিগ্রি মেরু বিন্দু পর্যন্ত দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে। এখানেও হয়েছে তেমনি ভাবে উপরে একদম এখান থেকে 80 থেকে 90 ডিগ্রি উত্তর অব্দি, আর এখানে দক্ষিণে 80 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অব্দি। এখানে কি হয়েছে, দুটি চাপ বলয় সৃষ্টি হয়েছে। এই দুটি চাপ বলয় উচ্চচাপ না নিম্নচাপ যুক্ত। এখানে কি হবে, এখানে সেম জিনিসটাই হবে যেরকম মকরীয় উচ্চচাপ এবং কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে হয়েছে, তো এখানেও উচ্চচাপ হবে। তাই বলে দুই মেরু অঞ্চলে সারা বছর বরফ ঢাকা থাকে, উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তাই এখানকার বাতাস ভীষণ শীতল এবং ভারী হয়। আর শীতল এবং ভারী বাতাস কি হয়, নিচের দিকে প্রবাহিত হয়। যদি হালকা বাতাস হয় সেটা উপর দিকে প্রবাহিত হয়। তো আমরা এগুলো অলরেডি দেখে এলাম। তো এখানে বাতাস প্রচন্ড শীতল এবং ভারী হয়। এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যক ভাবে পড়ায়, তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম, ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। এই জিনিসটা কি, সূর্য এখানে লম্ব ভাবে পড়ে না, সূর্যের যে কিরণ এটা লম্ব ভাবে পড়ে না, তীর্যক ভাবে, অর্থাৎ এরকম ব্যাকা ভাবে পড়ে। তো তার ফলে কি হয়, এখানে যেহেতু ব্যাকা ভাবে পড়ে সেখানে উত্তাপ কম, উত্তাপ অভাবে, তাপের অভাবে কি হয়, বাষ্পীভবনের পরিমাণ কম হয়ে যায়। বাষ্পীভবন না হলে কি হবে, বাতাসে জলীয় বাষ্প থাকবে না। পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রাদেশিক অঞ্চল থেকে কিছু বায়ু মেরু অঞ্চলে নেমে আসে। ওকে, যেটা আমরা দেখেছি মেরুবৃত্ত প্রাদেশিক অঞ্চল থেকে বায়ু কি হচ্ছে, মেরু অঞ্চলের দিকে নেমে আসছে। সেমনি ভাবে এখান থেকে বায়ু কি হচ্ছে, এইভাবে, এই যে এইভাবে নেমে আসছে। ঠিক আছে, এই কারণগুলোর জন্য দুই গোলার্ধের মেরু অঞ্চলে কি ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে, উচ্চচাপ। একটা জিনিস আমরা দেখলাম, যেখানে বায়ু ঠান্ডা হবে সেখানে উচ্চচাপ হবে, যেখানে বায়ু গরম হবে সেখানে নিম্নচাপ হবে। তো সুমেরু অঞ্চলের অন্তর্ভুক্ত দুটো দেশ ও দুটো সাগরের নাম বলতে বলা হয়েছে। সুমেরু অঞ্চলের অন্তর্গত আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপে দেখি তাহলে দেখতে পাবো সুমেরু অঞ্চলে রয়েছে, এখানে একটা তো নিচে মহাদেশই রয়েছে, আন্টার্কটিকা মহাদেশ, পুরো মহাদেশটাই এখানে রয়েছে।
যদি দুটো দেশের নাম বলতে বলা হয়, দেখো কানাডার কিছুটা অংশ এখানে পড়ছে, তাহলে কানাডা হয়ে যাবে। এখানে একটা দেশ রয়েছে যার নাম হচ্ছে গ্রিনল্যান্ড, ঠিক আছে, গ্রিনল্যান্ডের মধ্যে পড়বে। আর দুটো কি সাগর না মহাসাগর বলেছে, দুটো সাগরের নাম বলতে বলা হয়েছে। ওকে, যাই, এখানে রয়েছে হচ্ছে আর্কটিক ওশান, বাংলায় যাকে সুমেরু সাগর বলা হয়। তেমনি ভাবে এখানে একটা সাগর রয়েছে, এটাকে সাউদার্ন ওশান বলা হয়, দক্ষিণ সাগর বলা হয় বাংলাতে। তো এই দুটোর নাম আমরা বলতে পারি। ওকে, এই অবধি আমরা বললাম। এবার বলা হচ্ছে আলোচনা করে নিচের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো। পৃথিবীতে কটা বায়ুচাপ বলয় রয়েছে এবং তাদের নাম লিখে ফেলো। আমরা এখান থেকে পাচ্ছি প্রথম বায়ুচাপ বলয়ের নাম হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সেকেন্ড হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, থার্ড হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, তারপর চার নম্বর হচ্ছে সুমেরু বৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়, 5 নম্বর হচ্ছে কুমেরু বৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়, তারপর 6 নম্বর হচ্ছে সুমেরু সুমেরু উচ্চচাপ বলয়, এবং 7 নম্বর হচ্ছে কুমেরু উচ্চচাপ বলয়। টোটাল 7টা বায়ুচাপ বলয় রয়েছে। বায়ুচাপ বলয়গুলো অক্ষাংশগত বিস্তৃতি উল্লেখ করে চিহ্নিত করে অঙ্কন করো, যেটা তোমাদের নিজেদের করতে হবে। আমরা এখানে অলরেডি দেখে এসেছি কোথা থেকে সবকটা মার্ক করা রয়েছে, 80 থেকে 90, সেরকম ভাবে মার্ক, যেরকম ভাবে এই ম্যাপটা করা রয়েছে সেইভাবে মার্ক করতে হবে। বায়ুচাপ বলয়গুলোর অক্ষাংশগত বিস্তৃতি উল্লেখ করে অশ্ব অক্ষাংশ এবং ডোলড্রাম অঞ্চলে চিত্রিত চিত্র অঙ্কন করো। ডোলড্রাম বা অশ্ব অক্ষাংশ কত থেকে কত অব্দি হবে? অশ্ব অক্ষাংশ এবং ডোলড্রাম, তাই তো। অশ্ব অক্ষাংশ কোনখানটা হবে? অশ্ব অক্ষাংশ এইখানটা হবে, এই অঞ্চলটা হচ্ছে অশ্ব অক্ষাংশ, এইটা, আর এইটা হচ্ছে অশ্ব অক্ষাংশ। আর ডোলড্রাম কোন জায়গাটা হবে? এই জায়গাটা নিরক্ষীয় নিম্নচাপ বলয় যে অঞ্চলটা, সেখানটায় হবে। তো সেটা মার্ক করতে বলা হয়েছে। কোন কোন বায়ুচাপ বলয় থেকে বায়ু উলম্বভাবে বিস্তৃত হয় এবং কোন কোন বায়ুচাপ বলয় থেকে বায়ু মিলিত হয়, একে বোঝাও। ফার্স্ট আমরা আবার যদি এখানে যাই, দেখেছি কি যে নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু ওপর দিকে উঠবে, দিয়ে উচ্চচাপ বলয়ে নামবে, তাই তো। তাহলে নিম্নচাপ অঞ্চল কোনটা কোনটা রয়েছে? নিম্নচাপ অঞ্চল রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ এখান থেকে বায়ু এরকম ভাবে এখানে নামবে, এখান থেকে বায়ু এখানে নামবে, ঠিক আছে। তেভাবে এটার ক্ষেত্রে কুমেরু বৃত্ত থেকে বায়ু এইভাবে এখানে নামবে। আবার সুমেরু বৃত্ত অঞ্চল থেকে বায়ু এরকম ভাবে উপর দিকে উঠে এইভাবে নামবে। ওকে, এবং কোন কোন বায়ুচাপ বলয় এসে বায়ু মিলিত হচ্ছে? কোন কোন বায়ুচাপ বলয় মিলিত হবে? যেখানে যেখানে উচ্চচাপ বলয় থাকবে, মকরীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, আর উচ্চচাপ বলয় কোথায় রয়েছে? আর উচ্চচাপ বলয় যে সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়, এখানে এতে নামবে, ঠিক আছে। এটা একে বোঝাতে বলা হয়েছে। আর দুই ক্রান্তীয় অঞ্চল এবং দুই মেরু অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয় কেন? অলরেডি আমরা উপরে ডিসকাস করে নিয়েছি, ক্রান্তীয় অঞ্চল আর মেরু অঞ্চলে বা ঘনত্ব কেন বেশি হয়। নেক্সট বলা হয়েছে বায়ু প্রবাহ। এবার বায়ু প্রবাহ জিনিসটা কি? বায়ু প্রবাহ হচ্ছে যখন এইভাবে, এটা যদি একটা আমাদের এটা যদি ভূমি হয়, গাছপালা, এখানে যদি বাড়ি ঘর থাকে, ঠিক আছে, বায়ু যদি এইভাবে প্রবাহিত হয়, আনুভূমিক ভাবে যদি প্রবাহিত হয়, তাকে আমরা বায়ু প্রবাহ বলবো। কি কেন প্রবাহিত হবে? আমরা দেখেছি যে নিম্নচাপ অঞ্চল থেকে তো বায়ু উপর দিকে উঠে যায়, এবার সেই ফাঁকা যে জায়গাটা তৈরি হয়, সেই জায়গাটা পূরণ করার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয় নিম্নচাপ অঞ্চলের যে ফাঁকা জায়গাটা, সেটা পূরণ করার জন্য। তো এই জন্য এই চাপের সমতা বজায় রাখার জন্য, এটাকেই বলা হয় চাপের সমতা বজায় রাখা। চাপের সমতা বজায় রাখার জন্য বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। দুই অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম প্রধান কারণ। উচ্চচাপ ও নিম্নচাপ যুক্ত অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বেশি হলে বায়ুর গতিবেগ বাড়ে, আবার চাপের পার্থক্য কমলে বায়ুর গতিতে ধীর গতিতে বয়। তখন চাপের পার্থক্য প্রায় থাকে না, শান্ত আবহাওয়া বিরাজ করে। যদি এইখানে নিম্নচাপ যদি গভীর হয়, খুব বেশি হয়, তাহলে কি হবে? বেশি গভীর হওয়া মানে কি? এখান থেকে বেশি বাতাস ওপর দিকে উঠে যাবে, তার মানে এখানে বেশি ফাঁকা জায়গা তৈরি হবে। যদি বেশি ফাঁকা জায়গা তৈরি হয়, তাহলে উচ্চচাপ থেকে বেশি পরিমাণ বায়ু এবং জোরে এখানে প্রবাহিত হবে। যদি সেখানে অল্প ফাঁকা জায়গা তৈরি হয়, অর্থাৎ অল্প নিম্নচাপ হয়, সেখানে যদি অল্প পরিমাণ ফাঁকা জায়গা তৈরি হয়, তাহলে এখান থেকে অল্প অল্প বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে এখানে প্রবাহিত হবে। তো সেটাই বলছে যে উচ্চচাপ এবং নিম্নচাপযুক্ত অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বেশি হলে, এইটা যদি বেশি হয় তাহলে জোরে বায়ু বইবে, আর যদি কম হয় তাহলে ধীর গতিতে বায়ু বইবে।
ঠিক আছে, এটাই এখানে দেখাচ্ছে যে গভীর নিম্নচাপ হলে কি হয়, গভীর নিম্নচাপ হলে তাহলে অবভিয়াসলি এখানে গভীর উচ্চচাপ হবে, কারণ গভীর নিম্নচাপ হলে এখানে বেশি ফাঁকা জায়গা তৈরি হবে, তাহলে এখান থেকে বেশি বায়ু দ্রুত গতিতে ছুটে আসবে এখানে। তো এখানে স্বাভাবিকভাবে বেশি বায়ু এখান থেকে এখানে চলে আসবে, তো এখানে গভীর উচ্চচাপ তৈরি হয়ে যাবে। আর যদি মৃদু নিম্নচাপ হয় তাহলে সেখান থেকে এখানেও মৃদু উচ্চচাপ তৈরি হবে, কারণ এখান থেকে অল্প অল্প বায়ু ধীর গতি সম্পন্ন হয়ে এখানে আসবে। তো এইভাবে বলা হয়েছে। পাশের ছবিটা লক্ষ্য করে দেখো, এভাবে ঘোরার সময় বাইরের দিকে ছিটকে যাবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুজন যদি হাত ধরে এরকম ভাবে ঘোরে, একজন যদি কেউ হাত ছেড়ে দেয়, এই অপরজন কি হয়, ছিটকে এদিকে বেরিয়ে যাবে, বাইরের দিকে বেরিয়ে যাবে। তো এইভাবে ঘোরার সময় বাইরের দিকে ছিটকে যাবার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে কেন্দ্র থেকে বাইরের দিকে কেন্দ্র বহির্মুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করায় তারা পিছনের দিকে হেলে পড়ছে। এই যে জিনিসটা, এই যে বলটা, সেটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন? কেন্দ্র হচ্ছে এইটাকে যদি আমরা কেন্দ্র ধরি, কেন্দ্র থেকে এটা বাইরের দিকে যাচ্ছে, তাই জন্য এটাকে বলা যায় কেন্দ্র বহির্মুখী। বহির্মুখী মানে বাইরের দিকে যাওয়া। তো এইরকম ভাবে কেন্দ্র বহির্মুখী বল এখানে কাজ করে এই জিনিসটার ক্ষেত্রে। পৃথিবীর আবর্তন বা এই জিনিস, এই যে বলটা, এটাকে কেন্দ্র বহির্মুখী বল বলে। এই জিনিসটাই পৃথিবীর ক্ষেত্রে হয়। পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর ভূপৃষ্ঠে যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এই এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ বা পরিবর্তন ঘটায়। এই বলটা হচ্ছে কোরিওলিস বল। ঠিক আছে, কোরিওলিস বল বলা হয় বা কোরিওলিস ফোর্স বলা হয়। কি জিনিস? যদি পৃথিবী না ঘুরতো, একদম স্থির থাকতো, তাহলে যদি বায়ু প্রবাহ হতো এরকম ভাবে হতো, সোজা হতো, একদম এরকম ভাবে বায়ু প্রবাহ হতো। কিন্তু মানে এদিক থেকে যদি এরকম বায়ু প্রবাহিত হয়, সোজা হয়ে হতো, যাই হোক এরকম সোজা হয়ে হতো। এবার পৃথিবী যেহেতু ঘুরছে, এবার পৃথিবী যদি ঘুরছে তাহলে এটা সোজা না গিয়ে একটু এরকম বেঁকে যায়। ঠিক আছে, এই যে বলটা, যেটাকে বলা হয় কোরিওলিস বল। পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস ও সমুদ্র স্রোতের উপর সাধারণভাবে এই বল কাজ করে। শুধু বাতাসের ক্ষেত্রে নয়, সমুদ্র স্রোত সেম ভাবে কাজ করে, এই কোরিওলিস বল এর উপরেও কাজ করে। তো এই কোরিওলিস বলের কারণে উচ্চচাপ এবং নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়, উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে প্রবাহের বাঁ দিক বেঁকে চলাচল করে। কি হচ্ছে, উচ্চচাপ থেকে নিম্ন, এই কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা যায় না। এখানে যদি আমরা ছবিতে দেখি, এই যে নীল পাশে যে ছবিটা দেখানো হয়েছে, সেখানে কোথায় উচ্চচাপ রয়েছে, কোথায় উচ্চচাপ রয়েছে, এখানে উচ্চচাপ রয়েছে। হ্যাঁ, তেমনিভাবে এখানে উচ্চচাপ রয়েছে। এখান থেকে যে বায়ুটা অ্যাকচুয়ালি সোজা যাওয়ার কথা, সেটা সোজা না গিয়ে কি বলছে, এটা তো দক্ষিণ গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ। নিরক্ষরেখার উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধ, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধে কি হয়, বাঁ দিকে প্রবাহিত হয়। এই বায়ুটা সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু সোজা যাচ্ছে না। কেন? কোরিওলিস বল রয়েছে। দক্ষিণ গোলার্ধে কি হবে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই দিকে বেঁকে যাবে, এই দিকে বেঁকে যাবে। তাই জন্য বায়ুটা এইভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, এইভাবে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে কি হচ্ছে, বায়ুটা সোজা এরকম যাওয়ার কথা ছিল, এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু উত্তর গোলার্ধে এরকম না হয় কি হচ্ছে, তার ডান দিকে বেঁকে যায়। এটার ডান দিক কোনটা হচ্ছে, এটার ডান দিক হচ্ছে এইটা, এই দিকটা হচ্ছে ডান দিক, তো তাই জন্য এইভাবে বেঁকে যায়। এখানে ছবিটায় বোঝা যাবে সহজে। এটা একটা উচ্চচাপ অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এই দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এই দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ। প্রথমে উচ্চচাপ হচ্ছে এটা, এখান থেকে বায়ু যদি পৃথিবী না ঘুরতো, কোরিওলিস বল না থাকতো, এরকম সোজা যেত। এবার কোরিওলিস বল যেহেতু এর উপর কাজ করছে, সেই জন্য দক্ষিণ গোলার্ধে কি হবে, বায়ু বাঁ দিকে বেঁকে যাবে। তাহলে এই দিকে যদি যায়, এইরকম যদি যায়, এর বাঁ দিক কোনটা হচ্ছে, এর বাঁ দিক হচ্ছে এইটা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তাহলে বায়ুটা এইরকম ভাবে যাবে, এইরকম ভাবে যাবে। ওকে, তেমনি ভাবে যেটা এই উচ্চচাপ থেকে এদিকে যাচ্ছে, এখনো দক্ষিণ গোলার্ধে আমরা রয়েছি, দক্ষিণ গোলার্ধে এরাম যাচ্ছে বায়ুটা, এর লেফট সাইড কোনটা, এটা, রাইট সাইড কোনটা, এটা, উল্টে যাবে, এদিকেরটা এদিকে উল্টে যাবে। তো এই বায়ুটা এইরকম ভাবে যাবে। ঠিক আছে, এই বায়ুটা এইরকম ভাবে যাবে। আর উত্তর গোলার্ধে যদি বায়ুটা এরকম আসতো, পৃথিবী ওই স্থির থাকতো, কিন্তু পৃথিবী ঘুরছে, তার জন্য কোরিওলিস বল কাজ করছে। এর লেফট সাইড কোনটা, বাঁ দিকে এটা, রাইট সাইড এটা। উত্তর গোলার্ধে কি হয়, বায়ু ডান দিকে বেঁকে যায়, তো বায়ুটা এইরকম যাবে, এই বায়ুটা এইরকম যাবে। আর যেটা এইরকম ভাবে যাচ্ছে, সোজা এরকম যাওয়ার ছিল, কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়। এইটার ডান দিক কোনটা হচ্ছে, এদিকটা ডান দিক হচ্ছে, এদিকটা লেফট সাইড হচ্ছে, এইরকম ভাবে যাবে, এইরকম ভাবে যাবে। ওকে।
আচ্ছা, মার্কিন আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায়, এটা ফেরেলের সূত্র নামে পরিচিত। অ্যাকচুয়ালি এই যে বলটা, সেই বলটার নাম কোরিওলিস বল, কিন্তু যিনি এটা আবিষ্কার করেন তার নাম হচ্ছে ফেরেল। তো সেই জন্য বিজ্ঞানী ফেরেলের নাম থেকে এটাকে বলা হয় ফেরেলের সূত্র। ফেরেলের সূত্র বা কোরিওলিস বল একই জিনিস, যেহেতু সূত্রটার নাম এনার নামে দেওয়া হয়েছে। ওকে, তো দিয়ে আমরা এটা বোঝালাম। ওকে, এরপরে আমরা যে বায়ু প্রবাহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়বো পরের দিন। এই অবধি আমরা আশা করছি বুঝতে পারলাম। যদি বুঝতে পারো তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবে যে বুঝতে পারছো কিনা। নেক্সট ভিডিওতে আমি বাকি অংশটা কমপ্লিট করব। আশা করছি তোমাদের এটা ভিডিওটা ভালো লাগলো। আর সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তা জিকে একাডেমি সার্চ করলে টেলিগ্রামে আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও জয়েন হতে পারো। সেখানে আমি সমস্ত পিডিএফ গুলো দিয়ে দেবো, যাদের কাছে বইটা নেই তাদের সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।